আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না, অশ্রদ্ধা করছি না। আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কি করেছে? অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি একটি বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য, আপনারা প্রত্যেকে জানেন, তাকে চিনে থাকবেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করলেও বাংলাদেশের এই যে দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব, সেখানে কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই পিনাকি দাদা দেশে আসছেন এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ নিচ্ছেন, এরকম একটা তথ্য কিন্তু জানা গেছে। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা এই বিষয়টি মোটামুটি বুঝতে পারবেন। কথা না পারি, সম্পূর্ণ ভিডিওটি একটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে আসুন। তিনি প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই, সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো। আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব, তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই। আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন। আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব। প্রথমত, বাংলাদেশে গত 15 বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন। মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না, সে বিষয়টা ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা জরুরি, কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে, লড়াইয়ে নাই কিন্তু পদে আছি। এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে। দ্বিতীয়ত, 5 তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে 72 ঘন্টা সময় কেন লাগলো, সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন। কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেকদিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই 72 ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময়? আরেকটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত 72 ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিংহভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষতবিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি। যেখানে 72-এর সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেঁচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না। আর আপনারা গণমানুষের কথা শুনবেন, ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে? এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ অভ্যুত্থান করেছি, মূলত সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে? এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট, তার কাছে শপথ গ্রহণ করবেন?
কেমন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে আমরা আগের ভিডিওতে আমরা পরিষ্কার বলেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না? তিনি কিন্তু গণঅভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণঅভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান সকল আইন যার অধীন। উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন, ওনার কথা শোনা হয় নাই। ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন, লাজ লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোসর, গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। বলেন দেখি, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি? প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনা। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু দীর্ঘ আলোচনা শুনলেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র যে উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তাকে নিয়ে একটা বিতর্কের সূচনা হয়েছিল মূলত তার একটা মন্তব্যকে কেন্দ্র করে। তিনি আওয়ামী লীগ দল গঠনের যে একটা চিন্তাধারা তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, তারা যেন দল গঠন করে, বা তিনি শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা অভিযোগ তার বিরুদ্ধে এনে ছাত্র সমাজ কিন্তু রাস্তায় নেমেছিল তার পদত্যাগের দাবিতে। এবং এখন পর্যন্ত কিন্তু সেই দাবি থেকে ছাত্ররা সরে আসেনি, যদিও অনেক দফায় তার সাথে আলোচনা হয়েছে এবং সবশেষ এই বিষয়গুলো মিডিয়াতে তেমন একটা আসতেছে না। এবং তিনি বয়স হওয়ার যার কারণে একটুটা উল্টাপাল্টা বলেছেন এরকমটা অনেকেই ধারণা করলেও তিনি কিন্তু তারপর মিডিয়ার সামনে তেমন একটা কথা বলেননি। এবং অনেকেই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই দাবি তুলেছেন যেন পিনাকি ভট্টাচার্যকে তার জায়গায় দেওয়া হয়, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে পিনাকি ভট্টাচার্যকে নিয়োগ দিয়ে তাকে যেন পদত্যাগ বলতে তাকে যেন বহিষ্কার করা হয়, এই ধরনের একটা দাবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। তো দর্শক মণ্ডলী, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কি কাকে এখানে যোগ্য বলে মনে করছেন? যে বর্তমানে রয়েছে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তাকে কি শপথে বহাল রাখবেন, নাকি পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেখতে চান? যারা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।